ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়তে চলেছি বায়োলজি লেকচার 5 এবং কোষ সেলের পার্ট 4। তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ এইটা আমাদের ফার্স্ট লেকচার ছিল, যেখানে আমরা টাইপ অফ সেল আলোচনা করেছিলাম, সেল থিওরি আলোচনা করেছিলাম, অ্যান্ড অ্যানিম্যাল সেল অ্যান্ড প্লান্ট সেল দেখেছিলাম। আচ্ছা, নেক্সট লেকচারে আমরা দেখেছিলাম কম্পোজিশন অফ সেল অ্যান্ড সেল অর্গানেলস। আচ্ছা, তারপরের লেকচারে আমরা দেখেছিলাম ডিএনএ অ্যান্ড আরএনএ। আর আজকে আমরা দেখব আমাদের আজকের সেল অর্থাৎ কোষের লাস্ট টপিক, দ্যাট ইজ সেল ডিভিশন। ঠিক, তো টুডেজ টপিক আজকে দেখতে পাচ্ছ, আজকে আমরা আলোচনা করব কি বিষয় নিয়ে? আজকে আমরা আলোচনা করব সেল ডিভিশন বিষয়টি নিয়ে। ওকে, তো যাই হোক, সেল ডিভিশন বিষয়টি পড়ানোর আগে তোমাদের বলে দিই যে এই WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে জিএস সেকশন পড়াচ্ছি, আর আমি তোমাদের WBCS অপশনাল সাবজেক্ট যেটি, সেই অপশনাল সাবজেক্টের হিস্ট্রি আমি তোমাদের গাইড করব। ঠিক আছে? আচ্ছা, এর সাথে বলে দিই, যারা আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ শিখতে চাও, ম্যাথ অ্যান্ড ইংলিশ, তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমার একটা চ্যানেল এক্সাম সলিউশন, তার এক্সাম সলিউশনের লিঙ্ক পেয়ে যাবে। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে ইংলিশ অ্যান্ড ম্যাথ করাচ্ছি, আর এই WBCS গাইড চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে জিএস সেকশন কমপ্লিট করানোর চেষ্টা করছি। তো আশা করছি তোমরা সবাই লেকচারগুলোকে দেখছো এবং নোট তৈরি করছো। ঠিক, আচ্ছা, এখানে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যে রিকোয়েস্টটি হলো যে আমি তোমাদের থেকে আমার সময়ের মূল্য চাইতেই পারি। হ্যাঁ, যদি তোমাদের কারো আপত্তি থাকে সেটা থাকতে পারে, কিন্তু আমার সময়ের মূল্য হিসাবে আমি তোমাদের বলবো ইউ ক্যান কন্ট্রিবিউট মি ওকে অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ ওয়ান্ট। ওকে, তোমাদের এই ডেসক্রিপশানে আমার ইউপিআই আইডি দেওয়া আছে। তো ইউপিআই আইডিতে তোমরা যদি চাও, জোরাজোরির কোনো ব্যাপার নেই, যদি আমার লেকচারগুলো দেখে তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা আমাকে কন্ট্রিবিউট করতে পারো, যার যেমন সাধ্য বা সামর্থ্য রয়েছে। ওকে, এবং তোমরা যে কোনো সমস্যায় আমাকে কল করতে পারো 7001009146 নম্বরে। কিন্তু সময়টা মাথায় রাখবে, সময়টা হচ্ছে 4 PM to 5 PM। ওকে, এই টাইম বাউন্ড মেনটেন না করে কেউ আমাকে কল করলে আমি কিন্তু তাকে ব্লক করে দিতে বাধ্য হব। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। দেখো, আজকে আমরা পড়তে চলেছি সেল ডিভিশন। ঠিক, তো সবার আগে একটা কথা জানা দরকার যে আসলে সেল ডিভিশন জীবের হয় কেন। কারণ দেখো, সেল ডিভিশন হওয়া, আমাদের জীবদেহ গঠিত হয়েছে কি দিয়ে? আমাদের জীবদেহ গঠিত হয়েছে দেখো সেল। ঠিক, সেল থেকে কি তৈরি হয়েছে? টিস্যু। ওকে, টিস্যু থেকে কি তৈরি হয়েছে? অর্গান। আর অর্গান থেকে কি তৈরি হয়েছে? বডি। তাহলে বুঝতে পারছো যে আমাদের এই যে বডি, আমাদের এই যে দেহ, সেই দেহর যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তিটা কি? সেই মূল ভিত্তিটা কিন্তু সেল। তাহলে আমাদের এই বডির যদি ডেভেলপমেন্ট হতে হয়, আমাদের এই বডিকে যদি গ্রোথ করতে হয়, তাহলে কি করতে হবে? এই সেলকে ডিভিশন করতে হবে, তাই না? এই সেলের ডিভিশন যদি না হয় তাহলে আমাদের শরীর তো বৃদ্ধি পাবে না। ঠিক তো? আচ্ছা, সেই জন্যে সেল ডিভিশনটা খুবই প্রয়োজন জীবদেহের ডেভেলপমেন্টের জন্যে। হ্যাঁ, তাহলে সেল ডিভিশন কিসের জন্য প্রয়োজন? সেল ডিভিশন প্রয়োজন হলো জীবদেহের ডেভেলপমেন্টের জন্যে। ওকে, আচ্ছা, দেখো, সেল ডিভিশন তিনটে টাইপের সেল ডিভিশন হয়। হ্যাঁ, কটা টাইপের সেল ডিভিশন হয়? তিনটে টাইপের সেল ডিভিশন হয়। আচ্ছা, সবার আগে জানা দরকার যে সেল ডিভিশন সবার প্রথমে আবিষ্কার করলেন কে? অর্থাৎ জীবের দেহে যে সেল ডিভিশন হয়, কোষ বিভাজন হয়, সেই কোষ বিভাজন কে আবিষ্কার করলেন? দেখো, কোষ বিভাজন আবিষ্কার করলেন স্যার হিউগো ভন মোল। স্যার হিউগো ভন মোল 1835 সালে তিনি সবার প্রথমে সেল ডিভিশনকে ডিসকভার করেন। ওকে, আর এই সেল ডিভিশন ফার্স্ট টাইম ফিল্মড, মানে ফার্স্ট টাইম মাইক্রোস্কোপের সাহায্যে যে ছবি আকারে তুলে ধরেন তিনি করেন কে? কার্ট মিশেল। স্যার কার্ট মিশেল 1943 সালে প্রথমবারের জন্য সেল ডিভিশনকে ফিল্মায়িত করেন, মানে ছবি হিসাবে তুলে ধরেন। ওকে, তাহলে যে আমরা বললাম যে সেল ডিভিশনের তিনটে স্টেপ, মানে তিনটে টাইপের সেল ডিভিশন রয়েছে, সেগুলো কি কি? নাম্বার 1, অ্যামাইটোসিস সেল ডিভিশন। ঠিক, দেখো একটা শব্দ রয়েছে এখানে রয়েছে অ্যামাইটোসিস, তাই না? অর্থাৎ মাইটস বা মিটস। এই মাইটস বা মিটস মানে কি জানো? এর মানে হচ্ছে সূত্র বা সুতো, সূত্র বা
সুতো, ঠিক। অর্থাৎ যে এই সেল ডিভিশনের মধ্যে আমরা কি জানি, আমাদের সেলের মধ্যে কি থাকে, আমাদের সেলের মধ্যে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাস, ঠিক না। আর সেই নিউক্লিওলাসের চারিপাশ দিয়ে আমরা কি থাকে দেখতে পাই, আমরা থাকে ক্রোম্যাটিন নেটওয়ার্কস, ঠিক না। সেই ক্রোম্যাটিন নেটওয়ার্কস সেল ডিভিশনের সময় ক্রোমোজোম সৃষ্টি করে, আর তারপর সেই ক্রোমোজোমের ডিভিশন হয়ে ক্রোমোজোম সেলের দুটো ইকুয়েটারে পৌঁছে যায়, সেখান থেকে পৌঁছে সেল ডিভিশন হয়। সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব এখন। বাট সেই সূত্র মাইটস বা মিটস, সেই অ্যামাইটোসিস মানে কি, অ্যামাইটোসিস সেল ডিভিশন মানে হচ্ছে অসমসূত্রী কোষ বিভাজন, ঠিক আছে। যেখানে ক্রোমোজোমের সংখ্যাটা অসম, ঠিক আছে। কোথাও কোথাও ক্রোমোজোম অ্যাভেলেবল, কোথাও কোথাও ক্রোমোজোম অ্যাভেলেবল নয়। আচ্ছা, একটা কেন বললাম কথাটা পরে বুঝতে পারবে। মাইটোসিস সেল ডিভিশন, ঠিক। মাইটোসিস সেল ডিভিশন মানে কি, সমসূত্রী কোষ বিভাজন। এখানে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। আর 3 নম্বর সেল ডিভিশন কোনটা, মায়োসিস। মায়োসিস সেল ডিভিশন মানে অর্ধসূত্রী কোষ বিভাজন। অর্থাৎ এইখানে ক্রোমোজোমের ডিভিশন হয়, ক্রোমোজোমের ডিভিশন হয়ে ভাগ হয়ে যায়। ওকে, আচ্ছা, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। তাহলে 3 প্রকারের সেল ডিভিশন হয়, কোষ বিভাজন হয়, সেগুলো আমরা দেখলাম। সেগুলো কি কি দেখলাম, অ্যামাইটোসিস সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন, মায়োসিস সেল ডিভিশন। বাংলায় বলবো অসমসূত্রী কোষ বিভাজন, সমসূত্রী কোষ বিভাজন অ্যান্ড অর্ধসূত্রী কোষ বিভাজন। ওকে, তো সবার প্রথমে আমরা দেখে নিই মাইটোসিস সেল ডিভিশন। ওকে, আচ্ছা, মাইটোসিস সেল ডিভিশন দেখানোর আগে 1 মিনিট আমাকে এটাকে একটু স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করতে হবে, বাট ইট ইজ গেটিং হ্যাংড। ওকে, ইয়েস, হয়েছে। দেখো, তো আমরা এখন আলোচনা করছি কি নিয়ে, অ্যামাইটোসিস সেল ডিভিশন নিয়ে। তো অ্যামাইটোসিস সেল ডিভিশন অ্যাকচুয়ালি ফাউন্ড ইন ইউনিসেলুলার লিভিংস। দেখো, ইউনিসেলুলার লিভিংস কারা, এককোষী জীব, তাই না, এককোষী জীব। তাহলে আমরা বুঝতে পারছি যে এই অ্যামাইটোসিস সেল ডিভিশন কাদের মধ্যে দেখা যায়, অ্যামাইটোসিস সেল ডিভিশন দেখা যায় এককোষী জীবের মধ্যে। এককোষী জীব বলতে আমরা কাদের বুঝি, আমরা অ্যামিবাকে বুঝি, আমরা ব্যাকটেরিয়াকে বুঝি, আমরা ব্লু গ্রিন অ্যালগিকে বুঝি, আমরা ইস্টকে বুঝি, আমরা প্যারামিজিয়ামকে বুঝি। ওকে, তাহলে এই সমস্ত প্রাণীদের বা এই সমস্ত জীবের দেহে কি হয় না, অ্যামাইটোসিস সেল ডিভিশন হয়। হ্যাঁ, দেখো, আমি তোমাদের এখানে যতগুলো পয়েন্ট তোমরা এই স্লাইডে দেখবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু অতীতে প্রশ্ন এসছে এবং ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে। তো এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবে তোমরা, ঠিক আছে। দেখো, তাহলে ইউনিসেলুলার লিভিংস যেগুলো রয়েছে, এককোষী জীব যেগুলো রয়েছে, সেই এককোষী জীবের দেহে আমরা অ্যামাইটোসিস সেল ডিভিশন দেখতে পাই। ওকে, আচ্ছা, অ্যামাইটোসিস সেল ডিভিশন হওয়ার জন্যে যে কোষ এর প্রয়োজন, অর্থাৎ যে কোষের ডিভিশনটা হয় অ্যামাইটোসিস সেল ডিভিশন প্রসেসে, সেই কোষটা কি, প্রোক্যারিওটিক কোষ। মানে কি, প্রোক্যারিওটিক কোষ মানে কি, আদি কোষ, তাই না, আদি কোষ। আমরা এই সমস্ত পড়েছি কোষ সম্পর্কে, যদি কারো না জানা থাকে অবশ্যই প্রিভিয়াস লেকচারগুলোকে তোমরা অবশ্যই দেখে নেবে, আমি প্লেলিস্ট তৈরি করে রেখেছি। তাহলে প্রোক্যারিওটিক সেল এর মধ্যেই কিন্তু কি হচ্ছে না, অ্যামাইটোসিস সেল হচ্ছে। তো প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি, দেখো, প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে আদি কোষ, মানে এগুলো হচ্ছে আনডেভেলপড সেল, অর্থাৎ আদি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, তাই না, শুধুমাত্র কি থাকে, সাইটোপ্লাজম থাকে। আর সেই সাইটোপ্লাজমের মধ্যে কিছু কিছু সেল অর্গানেলস আমরা দেখতে পাই। তাহলে প্রোক্যারিওটিক সেলের মধ্যে যেহেতু নিউক্লিয়াস থাকে না, তাই মনে রাখবে অ্যামাইটোসিস সেল ডিভিশনে কিন্তু নিউক্লিয়াসের ডিভিশন হয় না। তাহলে অ্যামাইটোসিস সেল ডিভিশনের মধ্যে কিসের ডিভিশন হয়, অ্যামাইটোসিস সেল ডিভিশনের মধ্যে সাইটোপ্লাজমের ডিভিশন হয়, সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি জিনিস আমি তোমাদের দেখিয়েছিলাম, এই হলো কোষ। তাহলে এই কোষের মধ্যে যদি নিউক্লিয়াস থাকে, তাহলে নিউক্লিয়াসটা এইভাবে থাকবে, এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হলো নিউক্লিয়াস মেমব্রেন। আচ্ছা, এই জায়গা দিয়ে যে ধাত্রগুলো থাকে, সেই ধাত্রগুলোকে আমরা কি বলি, সেই ধাত্রগুলোকে আমরা বলে থাকি সাইটোপ্লাজম, ঠিক না, সেইগুলোকে আমরা বলে থাকি সাইটোপ্লাজম। এবার নিউক্লিয়াসের মধ্যে যে ধাত্রগুলো থাকে সেটাকে আমরা কি বলে থাকি, নিউক্লিওপ্লাজম। এবার প্রোক্যারিওটিক সেলের মধ্যে তো নিউক্লিয়াসই থাকে না, তাই না, অথবা নিউক্লিয়াস যেগুলো থাকে সেগুলো হচ্ছে খুবই অসংগঠিত, মানে একদম প্রিমিটিভ। প্রোক্যারিওটিক সেল মানেই তো প্রিমিটিভ,
প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে হচ্ছে প্রাচীন, মানে সবে যে সেলগুলো প্রাচীন সেল, মানে পুরনো, মানে আদি কোষ যেগুলো আর কি, যে কোষগুলো ডেভেলপড সেভাবে হয়নি, তো তার মধ্যে নিউক্লিয়াসের সেরকম ডেভেলপমেন্ট দেখা যায় না। তাই কোথাও কোথাও অ্যামাইটোসিস সেল ডিভিশনে কিন্তু নিউক্লিয়াসের ডিভিশন হয়, সেই ক্ষেত্রে নিউক্লিয়াসটা খুবই অসংগঠিত থাকে বা খুব দুর্বল নিউক্লিয়াস সেখানে থাকে। ওকে, আচ্ছা, একটা কথা মাথায় রাখবে, অ্যামাইটোসিস সেল ডিভিশন হয় ডাইরেক্ট সেল ডিভিশন, অর্থাৎ এটা ডাইরেক্টলি সেল ডিভিশন হয়ে যায়। প্রসেসটা কি যদি তোমরা দেখো, মনে করো এইটা একটা মাদার সেল। ওকে, এই দেখো, যে কোষটার ডিভিশন হয় সেল ডিভিশনের সময় মনে রাখবে, যে কোষটা সেল ডিভিশন, যে কোষটার ডিভিশন হবে, যে কোষটার বিভাজন হবে, সেই কোষটাকে বলা হয় মাদার সেল, অথবা এটাকে বলা হয় প্যারেন্ট সেল। হয় মাদার সেল, না হলে প্যারেন্ট সেল বলা হয়। তাহলে অ্যামাইটোসিস সেল ডিভিশনের সময় ঘটনা ঘটে কি, এই যে মাদার সেল বা প্যারেন্ট সেলকে দেখছো, এটা একটা পর্যায়ে এসে এরকম রূপ ধারণ করে, এই যে এরকম রূপ ধারণ করে, অর্থাৎ মাঝখান বরাবর সংকুচিত হয়ে আসে। তারপর এই রূপটা ধীরে ধীরে এরকম দুটি আলাদা ভিন্ন ভিন্ন কোষে পরিণত হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে প্রথম প্যারেন্ট সেল এটা এখান থেকে এই রূপ ধারণ করলো, এই রূপের পরে এই রূপ ধারণ করলো, এবং এই যে দুটো সেল তৈরি হলো, এদেরকে বলা হয় ডটার সেল। এদেরকে কি বলা হচ্ছে? এদের বলা হচ্ছে ডটার সেল। হ্যাঁ, বাংলায় যদি বলি, এটাকে বলা হয় মাতৃকোষ, আর এটাকে বলা হয় অপত্য কোষ। ঠিক, তাহলে অপত্য কোষ মানে হচ্ছে ডটার সেল। বাংলা মিডিয়ামের জন্যেও ইংলিশ মিডিয়ামের জন্যেও যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো, আমি উভয়ের জন্যে মেকআপ করার জন্যে এই লেকচারগুলো করছি। তো তোমাদের যে কোনো সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও, আমি আমার যথাসাধ্য তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে এই যে অ্যামাইটোসিস সেল ডিভিশন হলো, এটা কেমন হলো? এটা হলো ডাইরেক্ট সেল ডিভিশন হলো। এখানে কেন ডাইরেক্ট বলা হচ্ছে? কারণ আমরা যখন এই মাইটোসিস সেল ডিভিশন পড়ব, এর পরের স্লাইডেই আমরা মাইটোসিস সেল ডিভিশন পড়ব। মাইটোসিস সেল ডিভিশন হতে গেলে 4খানা স্টেপকে কমপ্লিট করতে হয়। সেই 4টে স্টেপকে বলা হয় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক, কিন্তু এই অ্যামাইটোসিস সেল ডিভিশনের সময় সেরকম কোনো স্টেপ ফলো করতে হয় না। এই জন্যে এটাকে বলা হয় যেটা ডাইরেক্ট ডিভিশন হয়, অর্থাৎ প্রথমে একটা প্যারেন্ট সেল প্রথমে মাঝ বরাবর সংকুচিত হয়ে তার সাইটোপ্লাজমটা আর নতুন দুটো অপত্য কোষ বা ডটার সেলকে ক্রিয়েট করে। বোঝা গেল? তাহলে অ্যামাইটোসিস সেল ডিভিশন কাদের মধ্যে দেখা যায়? অ্যামিবার মধ্যে দেখা যায়, ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়, ব্লু গ্রিন অ্যালগির মধ্যে দেখা যায়, ইস্টের মধ্যে দেখা যায়, প্যারামিজিয়ামের মধ্যে দেখা যায়। আর সাইটোপ্লাজম, ঠিক না? সাইটোপ্লাজম ইজ ডিভাইডেড ইন অ্যান্ড নিউ টিউ সেলস আর ফর্মড। তাহলে সাইটোপ্লাজমের ডিভিশন হয় হচ্ছে মূলত কার মধ্যে? অ্যামাইটোসিস সেল ডিভিশনের মধ্যে। তো আশা করছি অ্যামাইটোসিস সেল ডিভিশন ক্লিয়ার হলো। দেখো, আমার এই লেকচারটি দেখার পরে তোমরা যে কোনো হয় এনসিইআরটি অথবা আমাদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ডের যে কোনো বই থেকে দেখে নেবে জেনারেল সায়েন্স। আমার এই লেকচারটা দেখার পরে তোমরা যখন বইটা পড়বে তখন দেখবে যে জলের মতন ক্লিয়ার হয়ে গেছে। শুধু ভিডিও দেখলে যতটুকুন কনসেপ্ট ক্লিয়ার হবে, একবার দয়া করে পড়ে নেবে, তাহলে আজীবন কালের জন্য মনে থাকবে। ওকে, ভেরি গুড। চলো নেক্সট স্লাইড দেখি। দেখো, নেক্সট স্লাইডে আমরা দেখতে চলেছি মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিসের বাংলা আমরা কি দেখেছিলাম? সমসূত্রী কোষ বিভাজন। এইখানে এই সমসূত্রী কোষ বিভাজনের মধ্যে আমরা দেখব যে এইখানে ক্রোমোজোমের সংখ্যাটা কি হবে না, সমান সংখ্যক ক্রোমোজোমের ডিভিশন এখানে হবে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে দেখো মাইটোসিস সেল ডিভিশন কাদের মধ্যে হয়? মাইটোসিস সেল ডিভিশন মাল্টি সেলুলার লিভিংসের মধ্যে হয়, অর্থাৎ বহুকোষী জীবের মধ্যে আমরা কিন্তু এই মাইটোসিস সেল ডিভিশন দেখতে পাই। ওকে, আচ্ছা, এই মাইটোসিস সেল ডিভিশন হওয়ার জন্যে কোন ধরনের সেলের প্রয়োজন হয়? ইউক্যারিওটিক সেল, যাকে আমরা বাংলায় বলে থাকি আদর্শ সেল।
তাই না? আদর্শ কোষের মধ্যে আমাদের কি হবে? মাইটোসিস সেল ডিভিশন হবে। ওকে, আচ্ছা, মাইটোসিস সেল ডিভিশনটা কে আবিষ্কার করেছিলেন? সবার প্রথমে কে দেখেছিলেন যে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে? তিনি দেখেছিলেন স্যার ওয়াল্টার ফ্লেমিং দেখেছিলেন কত সালে? 1879-এ। ওকে, তাহলে মাইটোসিস সেল ডিভিশন কে আবিষ্কার করেন? ওয়াল্টার ফ্লেমিং ইন দ্য ইয়ার 1879। ওকে, দেখো ইট ইজ ইনডাইরেক্ট সেল ডিভিশন। তাহলে অ্যামাইটোসিস সেল ডিভিশন ছিল ডাইরেক্ট সেল ডিভিশন, কিন্তু মাইটোসিস সেল ডিভিশনটা হলো ইনডাইরেক্ট সেল ডিভিশন। কেন? কারণ এই মাইটোসিস সেল ডিভিশন হওয়ার জন্যে আমরা দেখব যে দুটো স্টেজে এর পারফরমেন্স হবে। এই দুটো স্টেজটাকে আমরা বলে থাকি ক্যারিওকাইনেসিস, আর একটা বলি সাইটোকাইনেসিস। এগুলো কি আমি ধীরে ধীরে আলোচনা করছি। তো এই যেহেতু এই দুটো প্রসেসের মাধ্যম দিয়ে যায়, তাই এটাকে কি বলা হচ্ছে? ইনডাইরেক্ট সেল ডিভিশন বলা হচ্ছে। এবার সব থেকে বড় পয়েন্ট যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে মাইটোসিস সেল ডিভিশন শরীরের কোন কোন কোষগুলোতে হয়? মনে রাখবে বডি সেল, আমাদের দেহ কোষ, ঠিক আছে? দেহ কোষে মাইটোসিস সেল ডিভিশন হয়। তাহলে মাইটোসিস সেল ডিভিশন কোন কোষে হয়? আমাদের বডি সেলে হয় বা দেহ কোষে হয়, ঠিক আছে? আচ্ছা, দেখো হিয়ার ওয়ান প্যারেন্ট সেল ডিভাইডেড ইন্টু টু ডটার সেল। এখানে একটা প্যারেন্ট সেল ভেঙে দুটো ডটার সেলে পরিণত হয়। কেমন সিস্টেমটা হয়? এক মিনিট, আমি এটাকে একটু ক্লিয়ার করে দিই। লেট মি ক্লিয়ার ইট। ওকে, দেখো এই হলো আমার প্যারেন্ট সেল। এই প্যারেন্ট সেলের মধ্যে এখানে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে, তাই না? আর এখান দিয়ে কি রয়েছে? সাইটোপ্লাজম রয়েছে, এর মধ্যে নিউক্লিওপ্লাজম রয়েছে। সর্বপ্রথম কি হচ্ছে? এর কতগুলো স্টেজকে পার করে যেতে হচ্ছে। তো এটা কি হবে? এটা প্রথমে একদম ঠিক যেমন করে আমাদের অ্যামাইটোসিস হয়েছিল এমন তাই হবে, কিন্তু এইখানে যে নিউক্লিয়াসটা, তখন এই নিউক্লিয়াসটা কেমন হয়ে যাবে? নিউক্লিয়াসটা ডিম্বাকৃতি হয়ে যাবে। ঠিক মাঝখানে, যেহেতু কোষের মাঝখানে সংকুচিত হয়ে গেছে, তখন নিউক্লিয়াসটাও ডিম্বাকৃতি হয়ে যাবে। তারপর এটা কি করবে? তারপর এটা দুটো খণ্ডে ভাগ হয়ে যাবে এবং দুটোর মাঝখানেই দুটো নিউক্লিয়াস জন্ম নেবে। তো এইটা হচ্ছে একটা মায়োসিস সেল ডিভিশনের একটা তুলনাত্মক একটা ছবি আমি তোমাদের দেখালাম। ঠিক, আচ্ছা, এখানে দেখো হিয়ার ওয়ান প্যারেন্ট সেল ডিভাইডেড ইন্টু টু ডটার সেল। এখানে একটা প্যারেন্ট সেল ভেঙে এই যে দুটো ডটার সেল, এটা একটা ডটার সেল, এটা একটা ডটার সেলে পরিণত হলো। ওকে, আচ্ছা, দেখো নাম্বার অফ ক্রোমোজোম রিমেন্স সেম। এই যে মাইটোসিস সেল ডিভিশনে নাম্বার অফ ক্রোমোজোম সেম থাকে, মানে সমসংখ্যক ক্রোমোজোম থাকে, অ্যান্ড দেন দেয়ার ইজ নো জেনেটিক চেঞ্জ। আর যেহেতু সমসংখ্যক ক্রোমোজোম, এটার মধ্যেও যে কটা ক্রোমোজোম থাকবে, এটার মধ্যেও সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে, তাই এইটার যা গুণগত বৈশিষ্ট্য আর এই দুটোরও গুণগত বৈশিষ্ট্য কি থাকবে? সেম থাকবে। তাই এদের মধ্যে জেনেটিক কোনো তফাৎ আসবে না। ওকে, তাহলে জেনেটিক চেঞ্জ আফটার দিস সেল ডিভিশন, মানে এই সেল ডিভিশনের পরে এদের কোনো জেনেটিক চেঞ্জ হয় না, অর্থাৎ এরও যে জেনেটিক গুণাবলী থাকবে এদেরও সেই জেনেটিক গুণাবলী থাকবে। যেমন এই সেল ডিভিশন হলে নাম্বার অফ সেলস ইকুয়াল টু নাম্বার অফ প্যারেন্ট সেল ইকুয়াল টু নাম্বার অফ ডটার সেল। এখানে একটা প্যারেন্ট সেল ভেঙে দুটো ডটার সেল হয়। যেমন এখানে যদি দুটো সেল ভাঙে 4টে সেলে পরিণত হয়ে যাবে, 4টে সেল ভাঙলে 8টা হয়ে যাবে, 8টা সেল ভাঙলে 16টা হয়ে যাবে। এরকম হলো প্রসেস, বুঝতে পারছো? ওকে, দেখো মাইটোসিস সেল ডিভিশন পারফর্মড ইন টু স্টেজেস। মাইটোসিস সেল ডিভিশন দুটো স্টেজে হয়। একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিসে কি হয়? ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াসের ডিভিশন হয়। দেখো যেহেতু মাইটোসিস সেল ডিভিশনটা যেহেতু ইউক্যারিওটিক কোষের মধ্যে হয়, আর ইউক্যারিওটিক কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসও থাকে, আবার তৎসহ সাইটোপ্লাজমও থাকে। সেই জন্যে এই ইউক্যারিওটিক সেলের যে ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন দুটো স্টেজে হয়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের মাধ্যমে কি হয়? ক্যারিওকাইনেসিসের মাধ্যমে নিউক্লিয়াসের ডিভিশন হয়, আর সাইটোকাইনেসিসের মাধ্যমে কি হয়? সাইটোপ্লাজমের ডিভিশন হয়। বোঝা গেল? তাহলে ক্যারিওকাইনেসিসের মাধ্যমে দেখতে পাচ্ছ নিউক্লিয়াস ইজ ডিভাইডেড ইন দিস স্টেজ ইন 4 স্টেপস, আর এই নিউক্লিয়াসের যে ডিভিশন সেটা 4টে স্টেপে হয়। তাহলে ক্যারিওকাইনেসিসের 4টে স্টেপ। কী কী স্টেপ আমরা একটু পরের স্লাইডেই দেখব। বলেছি আগে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড
টেলোফেজ। আরেকটা ফেজ আছে সেটাকে বলা হয় ইন্টারফেজ। তো ইন্টারফেজ কি জিনিস আমরা একটু পরে আলোচনা করছি। আর দেখো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে কি হয়? সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজম ডিভাইড হয়। অ্যাকচুয়ালি কি, যখন এই 4টি স্টেপ কমপ্লিট হবে, তো 4টি স্টেপের লাস্ট স্টেপটাকে বলা হয় টেলোফেজ। ঠিক এই টেলোফেজের সময়ই এই সাইটোকাইনেসিস কমপ্লিট হয়ে যায়। তার মানে কি, সাইটোপ্লাজম ডিভাইডেড হয়ে যায় দুটো সেলের মধ্যে। ওকে, দেখো ক্যারিওকাইনেসিস দেখো, ক্যারিওকাইনেসিস ইন দিস প্রসেস নিউক্লিয়াস ইজ ডিভাইডেড ইন 4 স্টেপস। এই প্রসেসের মাধ্যমে, ক্যারিওকাইনেসিস প্রসেসের মাধ্যমে নিউক্লিয়াস 4টে পর্যায়ের মধ্য দিয়ে যায়, গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায়। ওকে, যেমন প্রথম পর্যায়টাকে আমরা বলছি প্রোফেজ। প্রোফেজের বাংলা লেখা রয়েছে কি, পূর্বাবস্থা। তাহলে এই প্রোফেজটা হলো সেল ডিভিশনের প্রথম স্টেজ, ফার্স্ট স্টেজ অফ সেল ডিভিশন। ঠিক, in this stage cell membrane and nucleus membrane get vanished। দেখো এই যে সেল, এই সেলের এই যে সেল মেমব্রেন রয়েছে, আর এই যে নিউক্লিয়াসের যে মেমব্রেন রয়েছে, সবার প্রথমে যখন এই নিউক্লিয়াসকে এই সেল ডিভিশন হবে, তখন এই প্রোফেজে কি হয়, প্রোফেজে এই নিউক্লিয় পর্দা এবং কোষের পর্দা কি হয়, আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়, মানে বিলুপ্ত হয়ে যায়। ওকে, বিলুপ্ত হয়ে যায় প্রথমে। তাহলে নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দা বিলুপ্ত হয়ে যায় কোন ফেজে? প্রোফেজে। ঠিক আছে, তারপরে দেখো ক্রোম্যাটিন যে নেটওয়ার্কসগুলো থাকে, দেখো ক্রোম্যাটিন নেটওয়ার্কস এই যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস, এখান থেকে কি হয়, এখান থেকে যে ক্রোম্যাটিন থাকে, আমরা আগের ভিডিওতে পড়েছি, এই ক্রোম্যাটিনগুলো কি হয়, কনডেন্স হয়। ক্রোম্যাটিনগুলো কনডেন্স হয়ে কিসে পরিণত হয়? ক্রোম্যাটিনগুলো কনডেন্স হয়ে ক্রোমোজমে পরিণত হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, তারপরের ফেজটাকে বলছি আমরা মেটাফেজ। দেখো মনে রাখবে, মাইটোসিস সেল ডিভিশনে মেটাফেজ হচ্ছে সব থেকে লংগেস্ট একটা ফেজ। ঠিক আছে, মেটাফেজ ইজ কল্ড দ্য লংগেস্ট ফেজ অফ সেল ডিভিশন। সেল ডিভিশনের লংগেস্ট ফেজ কাকে বলা হচ্ছে? মেটাফেজকে। কেন? কারণ মেটাফেজেরও দুটো পার্ট রয়েছে, একটা রয়েছে প্রো মেটাফেজ, একটা হলো মেটাফেজ। মানে মেটাফেজের একটা পূর্বাবস্থা রয়েছে এবং মেটাফেজ একটা রয়েছে। মেটাফেজের মানেই হলো মধ্যাবস্থা। এখানে কি হচ্ছে, ইট ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ অর মিডিল স্টেজ অফ সেল ডিভিশন। এটা সেল ডিভিশনের মিডিল অথবা দ্বিতীয় স্টেজ। ঠিক, ইন দিস স্টেজ ক্রোম্যাটিন নেটওয়ার্কস কনভার্টেড কমপ্লিটলি ইনটু ক্রোমোজোম। এখানে কি হচ্ছে, ক্রোম্যাটিন নেটওয়ার্কগুলো ক্রোমোজোমে কমপ্লিটলি কনভার্ট হচ্ছে, আর তারপরে এই ক্রোমোজোমগুলো কি করছে, এই ক্রোমোজোমগুলো দুটো নিউক্লিয়াসকে তৈরি করছে। আসলে প্রসেসটা কি ঘটছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ, এই হলো আমার নিউক্লিয়াস, না এটা সেল রয়েছে বাইরে দিয়ে, কিন্তু এটা নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস থেকে কি হয়েছে, যে এরকম করে ক্রোম্যাটিন নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে, তাই না? এর মধ্যে দিয়ে ক্রোম্যাটিন নেটওয়ার্ক, এর মধ্যে দিয়ে এরকম ক্রোম্যাটিন নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। এই ক্রোম্যাটিন নেটওয়ার্কগুলো সবার প্রথমে মেটাফেজ দশায় এসে কি হবে, মেটাফেজ দশায় এসে সবার প্রথমে এটা সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে এটা কি করবে, দুটো সেকশানে ভাগ হয়ে যাবে, দুটো সেকশন। তারপরে এই দুটো সেকশন তারপরে কি করবে, দুটো নিউক্লিয়াস তৈরি করে দেবে। এই দুটো সেকশন তখন কি করবে, এরা কিন্তু নিউক্লিয়াস, এরা কারা? এরা হলো নিউক্লিয়াস। তার মানে তোমরা দেখতে পাচ্ছ, সবার প্রথমে এখানে কি ঘটলো, মেটাফেজ দশায় ক্রোম্যাটিন নেটওয়ার্কগুলো কনডেন্স হয়ে কমপ্লিটলি ক্রোমোজোমের মধ্যে কনভার্ট হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু ক্রোমোজোম। এগুলো কি? এগুলো হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, এগুলো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমে কনভার্ট হলো, তারপর সেই ক্রোমোজোমটা নিউক্লিয়াসের মধ্যে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে মেটাফেজের মধ্যে দেখছো অনেকগুলো কাজ হচ্ছে, এই জন্যে এই মেটাফেজকে বলা হয় দ্য লংগেস্ট ফেজ অফ সেল ডিভিশন। ঠিক, কিন্তু তোমরা অনেক বইতে প্রোফেজকে লংগেস্ট ফেজ অফ সেল ডিভিশন পাবে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ঠিক নয়। মেটাফেজ হলো মাইটোসিস সেল ডিভিশনের মেটাফেজ হচ্ছে লংগেস্ট ফেজ। ঠিক আছে,
ওকে, এবার চলো আমরা দেখি অ্যানাফেজ। অ্যানাফেজে কি হচ্ছে, তাহলে ওখানে কিন্তু মেটাফেজে কি হলো, মেটাফেজে অলরেডি দুটো নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। আচ্ছা, কিভাবে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, কি করে প্রসেসটা হচ্ছে, ডিটেলসটা ততটা দরকার নেই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এখানে কেউ আমরা নিট পরীক্ষা দিতে যাচ্ছি না। হ্যাঁ, যতটুকুন আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দরকার ঠিক আমরা ততটুকুন পড়ব। ওকে, একদম স্পেসিফিক পয়েন্ট বেসড পড়াশুনো আমরা করব। তারপরেও যদি তোমাদের মনে হয় যে না, যে এটা সম্পর্কে আরও ডিটেলস ভিডিও তোমাদের দিতে হবে, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদেরকে ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি যতদূর আলোচনা করছি ততটা এনাফ অ্যান্ড ওয়েল। ওকে, এতটাই যথেষ্ট, এর থেকে আর বেশি কিছু আলোচনা করতে হবে না। তবুও আমি স্লাইডের শেষ স্লাইডে যখন আমি মায়োসিস সেল ডিভিশন তোমাদের পড়াবো, তো মায়োসিস সেল ডিভিশন সময় আমি কিছু কিছু আলোচনা অবশ্যই করে দেব। আচ্ছা, তাহলে মাইটোসিস সেল ডিভিশনের থার্ড স্টেজটার নাম কি? অ্যানাফেজ। অ্যানাফেজকে বাংলায় কি বলেছে? অন্তাবস্থা। মানে অ্যানাফেজের সময় হচ্ছে কি হচ্ছে, সেল ডিভিশনের সমস্ত কাজ গুটিয়ে আসছে। দেখো, ইট ইজ থার্ড স্টেজ অফ সেল ডিভিশন। এটা সেল ডিভিশনের থার্ড স্টেজ। ইন দিস স্টেজ নিউক্লিয়াস মেমব্রেন ইজ ডেভেলপড। তাহলে আমরা দেখেছিলাম প্রফেজের সময় কি হচ্ছে, নিউক্লিয়াস যে মেমব্রেন সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর অ্যানাফেজ দশায় আমরা দেখতে পাচ্ছি, অ্যানাফেজ দশায় এসে নিউক্লিয়াস মেমব্রেনটা ডেভেলপড হয়ে যাচ্ছে। তারপরে অ্যানাফেজ, মনে রাখবে এখানে সে শুধু এই নিউক্লিয়াস পর্দাটাই ডেভেলপড হয়, আর এই জন্যে অ্যানাফেজ দশাটা খুব স্বল্পস্থায়ী। এই জন্যে মনে রাখবে অ্যানাফেজ ইজ কল্ড দ্য শর্টেস্ট ফেজ অফ সেল ডিভিশন। সেল ডিভিশনের শর্টেস্ট ফেজের নাম কি? অ্যানাফেজ। লংগেস্ট ফেজের নাম কি? মেটাফেজ। ক্লিয়ার হলো? আচ্ছা, লাস্ট যে স্টেপ সেটা হলো টেলোফেজ। টেলোফেজ মানে কি? বিরাম অবস্থা। এই সময়ে সমস্ত সেল ডিভিশনের কাজ কমপ্লিট হয়ে যায়। এই দেখো, এটা হলো ইট ইজ দ্য ফোর্থ স্টেজ অফ সেল ডিভিশন। ইন দিস স্টেজ কমপ্লিট সেল ইজ ক্রিয়েটেড। মানে একটা মাদার কোষ থেকে, একটা প্যারেন্ট সেল থেকে কি হচ্ছে, দুটো নিউ ডটার সেল, দুটো ডটার সেলের ক্রিয়েশন হচ্ছে। কোন অবস্থায় এসে? টেলোফেজ। দেখো, টেলোমিন্স মানে হলো অন্ত, মানে অন্ত অবস্থা, মানে একদম শেষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অবস্থায় এসে কি হচ্ছে, কোষ বিভাজনের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। ইন দিস স্টেজ কমপ্লিট সেল ইজ ক্রিয়েটেড, অল সেল অর্গানেলস টেক শেপ ইন দিস স্টেজ। আর এই স্টেজেই সমস্ত সেল অর্গানেলসগুলো এই নতুন কোষের মধ্যে তাদের জায়গা করে নিচ্ছে, তারা তাদের মতন করে এই নতুন কোষে চলে আসছে। ওকে, আর মনে রাখবে এই টেলোফেজের সময়ই কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে। তাহলে সাইটোকাইনেসিস কি ছিল? মাইটোসিস সেল ডিভিশনের একটা পর্যায় ছিল, যেখানে একটা ছিল কি, নিউক্লিয়াসের ডিভিশনের জন্য, যাকে আমরা কি বলেছিলাম, নিউক্লিয়াসের ডিভিশনের জন্য আমরা বলেছিলাম ক্যারিওকাইনেসিস, আর বলেছিলাম সাইটোপ্লাজমের ডিভিশনের জন্য বলেছিলাম সাইটোকাইনেসিস। তাহলে এই টেলোফেজ যখন হচ্ছে, এই টেলোফেজের সময়ই সাইটোকাইনেসিস কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে ইন দ্য টাইম অফ টেলোফেজ সাইটোকাইনেসিস প্রসেস স্টার্টস। ইন দিস স্টেজ সাইটোপ্লাজম ইজ ডিভাইডেড ইন টু নিউ সেলস। তাহলে এখানে যে সাইটোপ্লাজমগুলো ছিল, সেই সাইটোপ্লাজমগুলো ডিভাইড হয়ে এর মধ্যেও গেছে। আর এখানে কি হয়েছে? এখানে কিন্তু সমান সংখ্যক ক্রোমোজোম অ্যাভেলেবল। ঠিক আছে? ক্লিয়ার হলো? এখানে যদি 2n ক্রোমোজোম থাকে, এখানেও 2n রয়েছে। এই জন্যই একে বলা হচ্ছে মাইটোসিস, মানে সমসূত্রী কোষ বিভাজন। ক্লিয়ার হলো? আচ্ছা, কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমি আরেকটি ফেজের কথা লিখে রেখেছি, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইন্টারফেজ। ইন্টারফেজ মানে কি? অন্তরাবস্থা। মানে এটা একটা অবস্থা। দেখো, কোষ বিভাজন হচ্ছে, কোষ বিভাজনের শুরু হচ্ছে কোথা দিয়ে? প্রফেজ দিয়ে, তারপরে মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। এবার কোষ বিভাজন যখন হয়ে গেল, তখন সেই কোষটা তো রেস্ট করবে কিছু সময়ের জন্য, নাকি না? শুধু বিভাজন হতেই থাকবে না। কোষ বিভাজন যখন টেলোফেজ শেষ হয়ে যাচ্ছে, টেলোফেজ শেষ হওয়ার পরে কোষের একটা বিশ্রামের দরকার হয়, আর সেই বিশ্রাম যখন করে, সেই কোষ বিভাজনের বিশ্রামের সময়টাকে বলা হয় ইন্টারফেজ। অর্থাৎ মানে লিখে রেখেছি আমি, রেস্টিং টাইম অফ সেল আফটার সেল ডিভিশন। সেল ডিভিশনের পরে কোষের যে রেস্টিং টাইম, সেই টাইমটাকে কি বলা হচ্ছে? ইন্টারফেজ। মানে এই ইন্টারফেজে এসে কি করছে? কোষ একটু রেস্ট করছে।
কারণ ফার্দার তাকে আবার ডিভাইড হতে হবে। তাহলে ফার্দার ডিভিশনের আগে কোষ যে রেস্টটা করে সেই রেস্টিং টাইমটুকুনকে বলা হচ্ছে ইন্টারফেজ। আশা করি সম্পূর্ণটাই ক্লিয়ার হয়েছে। তো এখানেই শেষ হয়ে গেল মাইটোসিস সেল ডিভিশন। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এবার আমরা দেখব মায়োসিস সেল ডিভিশন। দেখো মায়োসিস সেল ডিভিশন মানে কি দেখেছিলাম? অর্ধসূত্রী কোষ বিভাজন। মায়োসিস সেল ডিভিশনে কি হচ্ছে? একটা প্যারেন্ট সেল ভেঙে সবার প্রথমে দুটো সেল তৈরি হচ্ছে, তারপরে আবার এই সেলটা ভেঙে দুটো তৈরি হচ্ছে, তারপর আবার এই সেলটা ভেঙে আরও দুটো তৈরি হচ্ছে। অর্থাৎ দেখো একটা প্যারেন্ট সেল ভেঙে চারটে ডটার সেল, একটা দুটো এই যে তিনটে এই যে চারটে, একটা প্যারেন্ট সেল ভেঙে চারটে সেলের তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখেছিলাম যে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে কোথায়? বডি সেলে অর্থাৎ দেহকোষে। কিন্তু মনে রাখবে এই মায়োসিস সেল ডিভিশন কোথায় হয়? মায়োসিস সেল ডিভিশন হয় আমাদের সেক্স সেলে অর্থাৎ জনন কোষে। ঠিক আছে? পুরুষের যেটা রয়েছে স্পার্ম আর মহিলাদের যেটা রয়েছে ওভাম, সেই স্পার্ম অ্যান্ড ওভামের মধ্যে যে সেল ডিভিশন হয় সেই সেল ডিভিশনকে কি বলা হচ্ছে? মায়োসিস সেল ডিভিশন। ঠিক, অর্থাৎ পুরুষের জনন কোষ এবং মহিলাদের জনন কোষে যে সেল ডিভিশন হয় সেই সেক্স সেল এর মধ্যে যে সেল ডিভিশন হয় সেটাকেই বলা হচ্ছে মায়োসিস সেল ডিভিশন। ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে মায়োসিস সেল ডিভিশন টেক্স প্লেস ইন সেক্স সেলস, অর্থাৎ পুরুষের স্পার্ম আর মহিলাদের ওভাম, এর ওভাম এখানে কি হচ্ছে? এইখানে এই দুটো সেলের মধ্যে কোন ধরনের কোষ বিভাজন হচ্ছে? মায়োসিস সেল ডিভিশন হচ্ছে। ক্লিয়ার হলো? দেখো ইন দিস ডিভিশন ওয়ান প্যারেন্ট সেল ক্রিয়েটস 4 ডটার সেল। যেমনটা আমি এই ছবিতে দেখালাম যে এখানে মায়োসিস সেল ডিভিশনে একটা প্যারেন্ট সেল ভেঙে 4খানা ডটার সেলে পরিণত হচ্ছে। দেখো আমরা কিছু পয়েন্ট এখানে দেখে নেব, পরীক্ষায় আসার মতন পয়েন্ট, তারপর আমরা এর বিষয়ে একটা ছবিতে দেখে নেব যে কি ঘটনা ঘটছে। ডিসকভার্ড বাই, এই মায়োসিস সেল ডিভিশন কে আবিষ্কার করেছিলেন? মায়োসিস সেল ডিভিশন আবিষ্কার করেছিলেন স্যার অস্কার হার্টউইগ। স্যার অস্কার হার্টউইগ মায়োসিস সেল ডিভিশন ডিসকভার করেছিলেন। ওকে, ইন দিস ডিভিশন, ফোর্থ পয়েন্টটাকে খেয়াল করো, ইন দিস ডিভিশন নিউক্লিয়াস ডিভাইডেড 2 টাইমস। এই ডিভিশনের সময় নিউক্লিয়াস দুইবার ভাঙে। কয়বার ভাঙে? তাহলে মায়োসিস সেল ডিভিশনের সময় একটা প্যারেন্ট সেলের নিউক্লিয়াসের কয়বার ডিভিশন হয়? 2বার ডিভিশন হয়। প্রথম যে ডিভিশন হয় সেটাকে বলা হয় ফার্স্ট মায়োটিক ডিভিশন, এবং দ্বিতীয়বারের জন্য যে ডিভিশনটা হয় সেটাকে আমরা কি বলি? সেকেন্ড মায়োটিক ডিভিশন। ঠিক আছে? তাহলে ফার্স্ট মায়োটিক ডিভিশন অ্যান্ড সেকেন্ড মায়োটিক ডিভিশন। তাহলে মায়োসিস সেল ডিভিশন এর দুটো পর্যায়, ফার্স্ট মায়োটিক ডিভিশন অ্যান্ড সেকেন্ড মায়োটিক ডিভিশন। ওকে, আচ্ছা। তো আরেকটা কথা মনে রাখবে যে দ্য লংগেস্ট স্টেজ অফ মায়োসিস সেল ডিভিশন ইজ প্রোফেজ 1। আমরা দেখো এখানে 2বার হচ্ছে না, দেখো ফার্স্ট মায়োটিক সেল ডিভিশন হচ্ছে, সেকেন্ড মায়োটিক সেল ডিভিশন হচ্ছে। তো দেখো ফার্স্ট মায়োটিক সেল ডিভিশনেও 4টে স্টেপ কমপ্লিট করতে হবে। কী কী স্টেপ? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আবার সেকেন্ড মায়োটিক ডিভিশনেও কী করতে হবে? সেই প্রফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এরকম করে কমপ্লিট করতে হবে। ওকে, তো সেরকম প্রফেজ 1 আমরা একটু পরেই দেখব। প্রফেজ 1 যেটা, অর্থাৎ মায়োসিস সেল ডিভিশনে প্রফেজ 1টা হচ্ছে সব থেকে বড় সেল ডিভিশন, সব থেকে লংগেস্ট স্টেজ অফ মায়োসিস সেল ডিভিশন। ওকে, কেন? কারণ এই প্রফেজ 1-এর সময় যে দিস ফেজ কন্টেন্স 5 সাব ফেজেস, দ্যাট ইজ লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। ঠিক আছে? এই যে 5টি যে সাব ফেজ রয়েছে, এই 5টি সাব ফেজ কার মধ্যে হবে? প্রফেজ 1-এর মধ্যেই হয়ে যাবে। ওকে, এখানে দেখো এখানে একটা কোষ ভেঙে কটা কোষ তৈরি হচ্ছে? 4টে। সো নাম্বার অফ ক্রোমোজোম বিকামস হাফ ইন ডটার সেল। তাহলে ডটার সেল প্যারেন্ট সেলের মধ্যে, ধরো এই প্যারেন্ট সেলের মধ্যে যদি
2n সংখ্যক 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তখন এটা থেকে যদি 4টে সেল তৈরি হয়ে যায় তাহলে এখানে কি হয়ে যাবে, এন 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 কমপ্লিট হবে। আসলে এটা 2 নয়, কারণ দুটো দুটো মিলে 4টে হয়ে যাবে, কারণ দুটো সেলের মিক্সচার হবে। স্পার্ম অ্যান্ড ওভাম, এখানে রয়েছে 2n, এখানে রয়েছে 2n, ঠিক আছে। অর্থাৎ যৌন জননকোষ ডিভিশন হয়ে অযৌন জননকোষে পরিণত হয়। বুঝতে পারলে? মানে সেক্সুয়াল সেল দুটো ভেঙে অ্যাসেক্সুয়াল সেলে ডিভিশন হয়, ঠিক। আচ্ছা, তাহলে এখানে যেহেতু 4টে বিকাম হাফ, ক্রোমোজোম বিকামস হাফ ইন ডটার সেলস, দেন হিয়ার জেনেটিক ভ্যারিয়েশন ইজ ফাউন্ড। তাহলে যেহেতু মাইটোসিসের মধ্যে কিন্তু কোনো মাইটোসিস সেল ডিভিশনের পরে কিন্তু কোনো জেনেটিক ভ্যারিয়েশন দেখা যায় না, কারণ ওখানে সমসংখ্যক ক্রোমোজোমের আদান প্রদান হয়। কিন্তু এইখানে এসে ক্রোমোজোমটা কি হলো, এখানে এসে ক্রোমোজোমটা 4টে পার্টে ভাগ হলো, অর্থাৎ হাফ হয়ে গেল, ঠিক না। দেখো ওখানে ছিল n সমান 2n হচ্ছিল, আর এখানে n সমান 4n হচ্ছে। তার মানে কি, n এর মধ্যে যতগুলো ক্রোমোজোম থাকছে এই ডিভিশনের পরে সেখানে সে হাফ ক্রোমোজোমে পরিণত হচ্ছে। এবার ছবি দেখে ক্লিয়ার করে নাও। দেখো ছবিটা যদিও খুব কম বোঝা যাচ্ছে তবুও বোঝো। এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার প্যারেন্ট সেল। এই প্যারেন্ট সেলের প্রথমে কোন দশা আসছে, ইন্টারফেজ দশা আসছে, মানে এখানে কি বিরাম অবস্থা। এই সময় হচ্ছে সেল ডিভিশনের পরে এখানে সেল রেস্ট করছে। এবার এখানে কি হচ্ছে, দেখো ডিএনএ কপি হচ্ছে, ডিএনএ কপি হয়ে এখানে 2n ছিল, এখানে কত হয়ে গেল 4n। এটার মধ্যে 4n হলো কিসের জন্যে, ক্রোমোজোমস পেয়ার আপ, ক্রোমোজোমের পেয়ার হলো এইখানে। তা ক্রোমোজোমের পেয়ার কোথায় হলো, প্রফেজ 1-এ। আর এই প্রফেজ 1 এইটা যখন কমপ্লিট হচ্ছে এইখানে, তো এই প্রফেজ 1 হওয়ার জন্যে 5খানা স্টেপ এই প্রফেজ 1-এর মধ্যে কমপ্লিট হচ্ছে। এই প্রফেজ 1-এর মধ্যে কয়টা স্টেপ, 5টি। সেই 5টি স্টেপকে আমরা কি বললাম, একটু আগে আমরা দেখলাম, এই যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লটিন আর ডায়াকাইনেসিস। এই 5টি স্টেজ কমপ্লিট হচ্ছে প্রফেজ 1-এ। ক্লিয়ার হলো? এবার প্রফেজ 1-এর পরে দেখো মেটাফেজ 1। মেটাফেজ 1-এর দশাটা কোনটা, এটা। মেটাফেজ 1-এর দশায় কি হচ্ছে, ক্রোমোজোম লাইনস আপ অ্যাট ইকুয়েটর। দেখো এইটা হলো সেল, ঠিক, এই যে সেল, এই সেলের এটা একটা ইকুয়েটর। ইকুয়েটর মানে কি, নিরীক্ষীয় অংশ, অর্থাৎ একটা সেলের সবথেকে দূরত্ব প্রান্তে দুটো ইকুয়েটর তৈরি হয়। কেন হবে, কারণ দেখো এইটা সেল, এই সেলের এইটা একটা ইকুয়েটর, এইটা একটা ইকুয়েটর। এই দুটো ইকুয়েটরে ক্রোমোজোম কোথায় থাকবে, এইখানে ক্রোমোজোম থাকবে। এই ক্রোমোজোমগুলো কিছু এইখানে চলে যাবে আর কিছু এইখানে চলে যাবে। এখান থেকে ডিভিশন হবে, ডিভিশন হয়ে দুটো সেল তৈরি হবে। বুঝতে পারছো? অর্থাৎ এই যে ইকুয়েটর রয়েছে, এই ইকুয়েটরের এই যে দেখতে পাচ্ছ, এই যে ইকুয়েটর, এই ইকুয়েটরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্রোমোজোম এটা এদিকে আসছে আর এটা এদিকে চলে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1-এ কি হচ্ছে, অ্যানাফেজ 1-এ ক্রোমোজোম পুলড অ্যাপার্ট। ক্রোমোজোম দুটো এখানে জোড়ানো ছিল, আর এখানে দেখো আলাদা হয়ে গেছে। এরা যাচ্ছে কোথায়, এটা যাচ্ছে এই মেরুর দিকে, এটা যাচ্ছে এই মেরুর দিকে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কি হচ্ছে, টেলোফেজ 1 বা সাইটোকাইনেসিস। এইখানে এসে দেখো সেলের কি হলো, সাইটোপ্লাজম ডিভাইড হয়ে গেল। সাইটোপ্লাজম ডিভাইড হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস কমপ্লিট হলো, এবং তার সাথে সাথে টেলোফেজ 1-ও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে টেলোফেজ মানে কি, কোষ বিভাজনের শেষ অবস্থা। তাহলে এইখানে হয়ে দেখো, এখান থেকে যেহেতু এই যে এখান থেকে ভাগ হলো, অর্থাৎ এই যে কোষটা এটা এখানে পরিণত হলো আর এটা এখানে পরিণত হলো। এবার এখানে দেখো 4n সংখ্যক ক্রোমোজোম ছিল, এখানে এসে কত হয়ে গেল, 2n সংখ্যক ক্রোমোজোম হয়ে গেল। এইটার মধ্যে 2n কেন হলো, কারণ এই 4 থেকে এ দুটো পেলো আর এ দুটো পেলো। ক্লিয়ার হলো? তারপরে এই যে এটা হলো প্রফেজ 2। তাহলে প্রফেজ 2 এবার দেখতে পাচ্ছ, প্রফেজ 2। এবার প্রফেজ 2-তে মাইটোসিসের যতগুলো প্রফেজের যা কাজ কারবার হয়েছিল এইখানেও সেই কাজ কারবার হবে। তারপরেরটা কি, মেটাফেজ 2। মেটাফেজ 2 এর সময় কি হচ্ছে, ক্রোমোজোম লাইনস আপ ইকুয়েটর, এই যে ইকুয়েটরের দিকে ধাবিত হচ্ছে, এই ইকুয়েটরের দিকে ক্রোমোজোম ধাবিত হচ্ছে। যখনই এই ক্রোমোজোম ইকুয়েটরের দিকে ধাবিত হচ্ছে, দেখো
সিস্টার ক্রোম্যাটিডস পুলড অ্যাপার্ট, ক্রোমোজোমকে যখনই ভেঙে দেওয়া হলো মাঝখান থেকে তখন এটা তৈরি হয়ে গেল কি ক্রোম্যাটিড। এই দেখো ক্রোমোজোম যখন দুটো ভাগে ভাগ হলো তখন এটা কি তৈরি হয়ে গেল ক্রোম্যাটিড। তখন এই ক্রোম্যাটিডটা এদিকে চলে আসলো, এই ক্রোম্যাটিডটা এদিকে চলে আসলো। আসার পরে কি হলো টেলোফেজ 2 বা সাইটোকাইনেসিস এখানেও হলো, এখানে এসে এখানে দেখো ভেঙে গেল। অর্থাৎ এখানে এখানে দুটো ক্রোমোজোম ছিল কিন্তু এখানে এই যে ভেঙে গেল, এই জন্য নাম্বার অফ ক্রোমোজোম n হয়ে গেল এটা। তার মানে এখানে দেখো আপাতত কটা কোষ তৈরি হয়ে গেল, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। ওকে, ক্লিয়ার হলো? তাহলে একটা প্যারেন্ট সেল থেকে 4টে ডটার সেল তৈরি হলো। আর এই যে পদ্ধতিতে যে প্রসেসে তৈরি হলো সেই প্রসেসকে আমরা কি বলছি মায়োসিস সেল ডিভিশন। তাহলে মায়োসিস সেল ডিভিশন হওয়ার জন্যে দুটো প্রসেস রয়েছে, অর্থাৎ এখান থেকে এইটুকুন প্রসেসকে আমরা কি বলছি, এইটুকুন প্রসেসকে আমরা বলছি ফার্স্ট মায়োটিক ডিভিশন। আর এখান থেকে এইটুকুনকে আমরা কি বলছি সেকেন্ড মায়োটিক ডিভিশন। ঠিক আছে, তাহলে এইটুকুন হলো ফার্স্ট মায়োটিক ডিভিশন, কারণ এই যে দুটো কোষে পরিণত হলো এখানে ফার্স্ট মায়োটিক ডিভিশনের পরে, তারপর আবার দুটো কোষের নিউক্লিয়াস ভেঙে আরও দুটো করে কোষ তৈরি হলো। ঠিক আছে, তো এই যে প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে মায়োসিস প্রসেস। তো এখান থেকে যতগুলো সম্ভাব্য পয়েন্ট পরীক্ষায় আসার মতন সেগুলো বলে দিয়েছি। এখানে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে যে নার্ভ সেল, ঠিক আছে, যে নার্ভ সেল রয়েছে, নার্ভ সেলের কিন্তু মনে রাখবে নার্ভ সেলের কোনো সেল ডিভিশন হয় না। তাহলে জিজ্ঞেস করবে যে সেল ডিভিশন এর হয় না, তাহলে মানব দেহের নার্ভ সেলের কিন্তু সেল ডিভিশন হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে এবং নোট করে রাখবে। তো আশা করছি মোটামুটি সেল ডিভিশন কমপ্লিট হলো। তো সেল ডিভিশন তোমরা কেমনভাবে কতটা কি বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে। যদি আরও ভালো ডিসকাশন চাও তবুও বলবে, যদি এটুকুনি যথেষ্ট হয় তাও বলবে। আর এরপরে আমি দেখব, এরপরে আমরা করব টিস্যু সম্পর্কে পড়ব। ঠিক আছে, টিস্যু সম্পর্কে পড়ব, তারপর আমরা এই বিষয়ে কি করব না এমসিকিউ কিছু কোয়েশ্চেন করে নেব, সেগুলো আমি তোমাদের করাবো। ওকে, তো আজকে ভিডিওটি লম্বা হয়ে গেল, তো এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।